ছাড়া ভাব থাকতে পারে যে আমি তো আসলে আমার ভোটের রাজনীতি দরকার নাই, আমি হয়তোবা একটি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি রাখলেই হয়তোবা আমার কাজ হয়ে যাবে। একেবারেই নিম্নবিত্ত যারা আছেন, যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন যে শ্রমিকদের নিয়ে যে 144 ধারা জারি করেছে বলে তাদেরকে পিটিয়ে তাদেরকে পেটানো হয়েছে, দিলীপ রায় যিনি আছেন একজন, তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এই পেটানোটা কি খুব জরুরি ছিল? এই পেটানোটা তো জরুরি ছিল না। কাজেই যখনই আপনি দেখবেন যে কি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুঙ্কার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে জিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ মোড় এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না। কিন্তু তার দুদিন পরেই আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে। তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল। আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় তাহলে তো সেটি কাজ হলো না। কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না, এটি একই সাথে সিস্টেমেরও, তাই না? সেই কারণে তো আমরা সংস্কারের কথা বলছি যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে, নতুন উপায়ে হচ্ছে, যেমন সার্জিসের কথা বললেন যে তিনি 100টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন, আপা বলেছেন যে উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না, উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটি, বিষয়গুলো আসলে মাথা ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডাভাবে সুস্থিরভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করবো সেটির প্রয়োজন। কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি, আজকে আমি অনেক কথা বলতে পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন, কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, যেটির একটি আমার কাছে মনে হচ্ছে একটু অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি, আগে যখন আপনারা দেখবেন 16 বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি, কিছু হলেই কেউ একজন জামাত হয়ে যাচ্ছে, কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন উল্টোটা, কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে, সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোসর, উনি হয়তো বা টাকা খেয়েছেন। বা ধরেন ছাত্রলীগ যদি কোনো একটা, আমরা মনে করতাম যে ইন্ডেমনিটি আছে, তাদের একটু অজানা অদৃশ্য ইন্ডেমনিটি আছে, তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না। এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা? কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে। যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি একজন কর্মচারী, যিনি একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য তাকে হাজতে নেওয়া হয়। আপনি দেখবেন থানার ভেতরে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে লাইভ হয়েছে। আপনি আমাকে বলেন এটা কি কোনো, মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোনো সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে, এটা কি আসলেই ঘটছে? মানে এটা কি সম্ভব? তারা লাইভ করছে, তার ইন্টারভিউ নিচ্ছে, আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি। এটা তো আসলে একটা থানায় তো এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং। যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল? আমার মনে হয় যে ওয়ারা চাইছিলাম যে টাকা নিতে তো হয়, আসলে এটা রাজনীতি করতে হলে একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন সোর্স থেকে টাকা নিতে হয়, সেটিও আমি বুঝলাম। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় 5 তারা হোটেলে রাজনীতিবিদদের খাওয়াবেন আর যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সোরওয়ার দিতে, তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক। আমি বারবার বলছি যে বৈষম্যহীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চোখে বেশি লাগে। আরেকটি কথা আপনি বলছিলেন যে, থ্যাংক ইউ, আরেকটি কথা আপনি বলছিলেন যে পপুলিস্ট হওয়ার যে বিষয়টা, পপুলিস্ট হওয়ার যেটা আপা বললেন যে হ্যাঁ কখনো কখনো আসলে এটা হয়ে যায়। যেমন আমি একটু বলতেই চাই যে নারীর এবং শিশুর বিরুদ্ধে সহিংসতা যে বিষয়টি গত প্রায় 1 মাস ধরে আমরা এটি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে। সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসেছে যে আলাদা করে একটি 9 এর খ যোগ করা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কারোর সাথে যৌন সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটা আইন মনে হয়েছে। একই সাথে আমি একটু বলতে চাই, বলা হয়েছে যে তদন্ত 30 দিন আগে হতো এখন 15 দিনে করতে হবে, বিচার 180 দিনে ছিল এখন 90 দিনে করতে হবে, এই সময়ের মধ্যে জামিন দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে মৃত্যুদণ্ড তো অবশ্যই পরিবর্তিত হয়নি। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে 32 কতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নিতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তো বা পুরুষদের প্রতি অনেকখানি অন্যায় করে ফেললাম। কাজে একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে। কারণ মৃত্যুদণ্ড দিয়ে কখনো ধর্ষণকে কমানো যায় না। আপনি সেটা জবাব দিবেন, আপনার কথা আমি আগে শুনতে চাই। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটোরিয়াল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। একটার জায়গায় একরকম, আরেকটার জায়গায় আরেক রকম, কোনো কনসিস্টেন্সি নাই। আপনি কি বলবেন আমাদের একটু আপনার মতামত একটু শুনতে? জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে
সরকার একজন যখন সরকারের দায়িত্বে থাকেন, একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। যুদ্ধ অবস্থায় থাকি, শান্তি অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি, যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন, ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার অধিকারটি নিশ্চিত হোক। আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি 22 মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে, সেখানে বলা হচ্ছে যে গত 7 মাসে 13,496টি অপরাধ সংঘটিত হয়েছে, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অপহরণ এইসব ক্ষেত্রে, ধর্ষণ, চুরি এইসব ক্ষেত্রে, যেটি আগের সরকারের আমলের চেয়ে 6.16% বেড়েছে। কারণ 23-24-এ এই অপরাধগুলোর সংখ্যা ছিল 12,714 আর এখন হচ্ছে 13,496। আরেকটু বলি, গত 2 মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে 146টি, যেটি গত বছর আপা একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? আপা একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? সেটা হচ্ছে যে আমাদের এমনিতে অপরাধ বাড়ার মানে এই যে অপরাধের ত্বরণ ঘটার বাৎসরিক রেটটা কত? মানে এইবার যেমন এটা 6% বা 6.some% এটা বাড়ছে 2022 থেকে 2023-এ, এটা মানে আমার একটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজে পাল্লা দিয়ে অপরাধের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়তেইছে। এইটা কি সেই রকম বাড়া নাকি এর চেয়ে একটু বেশি বাড়া এই সরকারের সময়? আমি আমি আপনাকে বা উম্মেয়া আপা আপনাকে জানতে চাচ্ছি। আচ্ছা জি আচ্ছা, দুঃখিত। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে, কিন্তু যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে, এবং সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন, এবং সেখানে বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব, সুবিচার নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সাময়িক অনাস্থা এবং রাজনৈতিক প্রতিহিংসা, লুটপাট, দখল, চাঁদাবাজি, এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই চাইবো যেটা সবসময়ের মতো আমি যদি মনে করি যে সবসময় বাড়ছে, বিষয়টা আসলে সেরকম নয়। কেন আমি কথাটি বলছি, যে মবের যখন ঘটনাগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার মনেই থাকবে যে গত মাসে গুলশানের একটি বাড়িতে আগের সরকার একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের বাড়ি মনে করে সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে লাইভ করে সেই ঘরে ঢুকেছে, তাণ্ডব করেছে, সেখানে কিন্তু পুলিশ ছিল, তারা লাইভ টাইপ করে আবার সুন্দর বের হয়ে চলে গেল। তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে, যেটা আপাও বলেছেন যে সো কল্ড আপনি যেই নামেই বলেন, যেই জনতাই বলেন, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। যে আমি যখন দেখছি যে আমি ছাত্র জনতা বলে চাঁদাবাজি করলে, বা আমি মব বলে বা তৌহিদি জনতা বলে কোনো একটি তাণ্ডব করলে, লুটতরাজ করলে, যদিও তারা হয়তোবা না সেই অংশে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে হয়তোবা ছিলই না, কিন্তু এই নামটি করে আমি যখন পারতে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে এগুলো করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং এই মব জাস্টিসের কিন্তু প্রকারান্তরে আরো 2টি নাম আছে, স্ট্রিট জাস্টিস এবং জাঙ্গল জাস্টিস। তো এটি কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশেই কিন্তু এই মব জাস্টিস আছে। ইন্ডিয়াতে কিন্তু 2015-তে একজন মুসলমান ব্যক্তিকে গরু খাওয়ার অপরাধে জবাই করে হত্যা করার পরে কিন্তু সেখানে কোর্টও কিন্তু বলেছিল যে এই ধর্মের নামে এই ধরনের মব জাস্টিস করা যাবে না। তো মব জাস্টিস মানুষ তখনই করে যখন মানুষের আসলে বর্তমান বিচার ব্যবস্থার প্রতি অনাস্থাটা তৈরি হয়, এবং মানুষ মনে করে বেনামে একসাথে 15-20 জন যখন থাকবে তাকে কিন্তু লোকেট করতে অনেক অসুবিধা হয়। তো আমি বেনামে থেকেও কিন্তু আমার যে ক্রোধ, আমার যে হিংসা, আমার যে রাগ, সেটিকে কিন্তু আমি কারো উপরে আমি ছেড়ে দিলাম এবং আমার কিন্তু শাস্তি হলো না। কাজে এইটিকে